আজকে আমরা তড়িৎ ক্ষেত্র এই যে অধ্যায় তার শেষের কয়েকটি জিনিস একটু আলোচনা করব। আমরা একটা হেডিং লিখেছি, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। সুষম তড়িৎ ক্ষেত্র, এই সরল রেখা বরাবর আমরা একটা তড়িৎ ক্ষেত্রকে প্রেজেন্ট করেছি। এর সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান সমান, সেই জন্য আমরা বলছি এটি সুষম তড়িৎ ক্ষেত্র। তো সেই তড়িৎ ক্ষেত্রের উপর একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করেছি। তড়িৎ দ্বিমেরু কিভাবে না, এখানে মাইনাস কিউ আধান আছে, এখানে প্লাস কিউ আধান আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2l, এদের মধ্যবর্তী দূরত্ব 2l, এটার মধ্যবিন্দু ও, এখান থেকে দূরত্ব l আর এই দূরত্বটা l। এখন এখানে মাইনাস কিউ আধান আছে আর এখানে প্লাস কিউ আধান আছে। মূল কথা হচ্ছে প্লাস কিউ আধানের উপর যে বল কাজ করবে সেটা হচ্ছে কিউই, এবং মাইনাস কিউ আধানের উপর যে বল কাজ করবে সেটা হচ্ছে মাইনাস কিউই। এবং আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রে প্লাস কিউ আধানের উপর যে বল কাজ করে সেটা বাইরের দিকে, আর মাইনাস কিউ আধানের উপর যে বল কাজ করবে সেটা হচ্ছে বাইরের দিকে কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে প্লাস আধানের জন্য বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করবে, আমরা এইভাবে মনে রাখবো। প্লাস আধানের জন্য যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করবে, আর মাইনাস আধানের জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে কাজ করবে। কারণ ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এই দিকে কাজ করছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিক, ক্ষেত্র প্রাবল্যের দিক, তাহলে তার উল্টো দিকে হচ্ছে ফোর্সের দিক, এটা হচ্ছে ফোর্স, ফোর্স কাজ করছে এদিকেও, ফোর্স কাজ করছে, এটা প্লাস আধানের জন্য, এটা মাইনাস আধানের জন্য। এখন আমাদের যে কাজ করতে হবে, এই তড়িৎ দ্বিমেরুকে আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করেছি। আমরা ধরে নিচ্ছি এটি থিটা কোণে আছে, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা থিটা হবে। সেক্ষেত্রে এটি হচ্ছে লম্ব, মানে বিসি ইজিক্যাল টু কত হবে, এটা যদি 2l হয় এটা হবে 2l সাইন থিটা, এই বিসির দৈর্ঘ্য হবে। এখন সবসময় আমাদের মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে, অবশ্যই সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করলে সেই দ্বিমেরুর উপর মোট যে বল কাজ করে সেটা হচ্ছে জিরো। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং সেটা কোন ক্ষেত্রে না, সুষম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র হলে এবং তার মধ্যে যদি তড়িৎ দ্বিমেরু স্থাপন করি তাহলে তার উপর ফোর্স কত কাজ করবে, জিরো। কিন্তু টর্ক কত কাজ করবে, জিরো না, টর্কের একটা মান থাকবে, অর্থাৎ টর্ক জিরো নয়। কেন জিরো নয় না, এই ক্ষেত্রে বল হচ্ছে কিউই আর এই ক্ষেত্রে বল হচ্ছে কিউই, এই দুটো বল হচ্ছে সমান্তরাল বিপরীতমুখী, এবং তারা একই সরলরেখা বরাবর কাজ করছে না, একই রেখা বরাবর কাজ করছে না। যদি একই রেখার এই দিকে কিউই হতো আর এই দিকে কিউই হতো তাহলে কিন্তু টর্ক জিরো হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে টর্ক জিরো হবে না। কেন জিরো হবে না না, তাদের ক্রিয়ারেখা আলাদা। তাহলে এক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, এই টর্কের মান বের করতে হবে। তো টর্কের মান কত হবে না, আমরা জানি টর্ক সমান হচ্ছে যে কোনো একটি বাহুর উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে কত, কিউই, এবং ওদের মধ্যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে 2l sin থিটা। এবার কিউ ইন্টু 2l, এটাকে আমরা পি বলি, তার মানে পিই sin থিটা, বা এটাকে ভেক্টর ফর্মে লিখলে আমরা পি পি ক্রস ই বলতে পারি। তাহলে এইটি হচ্ছে টর্কের রাশিমালা। এবার এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটা ইজিক্যাল টু যদি 90 ডিগ্রি হয় তখন টর্কের মান হচ্ছে ম্যাক্সিমাম। আবার থিটার মান যদি 0 ডিগ্রি হয় তখন সাইন জিরোর মান 0, তাহলে তখন টর্কটা হচ্ছে কত, মিনিমাম। তাহলে এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি সুষম না হয়ে অসম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোর্সের মান 0 হবে না। যদি সুষম হয় তাহলে প্রযুক্ত বলের মান কত, 0, টর্কের মান কত, 0 নয়, একই রেখা নয় বলে, এবং সেই টর্কের মানটা কত না, পিই সাইন থিটা। এবং সেক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি হলে একরকম হবে, আর থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে টর্কের মান আর এক রকমের হবে। এক্ষেত্রে আর একটি ক্যালকুলেশন আমাদের করতে হয়, সেটা আমরা জানবো। এক্ষেত্রে এই তড়িৎ দ্বিমেরুটি থিটা কোণে আনত রয়েছে, তড়িৎ দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত রয়েছে। একে যদি আমরা সরিয়ে এই তড়িৎ দ্বিমেরুটাকে, এই থিটা কোণে ছিল, এই থিটা কোণটাকে চেঞ্জ করে যদি আমরা ডি থিটা পরিমাণ বৃদ্ধি করি
তাহলে আমাকে একটি কৃতকার্য করতে হবে। তো আমরা সেই কৃতকার্যের মান জানতে চাইছি। তাহলে কৃতকার্যের মান কত হবে? না, কৃতকার্যের মান হবে এই টর্ক ইন্টু ডি থিটা, টর্ক ইন্টু ডি থিটা। আমি যদি ডিডব্লিউ পরিমাণ বলি, কৃতকার্য ডিডব্লিউ সমান টর্ক ইন্টু ডি থিটা, যেখানে এটাকে আমি ডি থিটা পরিমাণ স্মরণ ঘটিয়েছি। এখন যদি আমাকে মোট কৃতকার্য বের করতে হয়, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে টর্ক ডি থিটা। এবার ইন্টিগ্রেশনের লিমিট এখানে বসাতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট আমরা বসাবো কত? না 0 টু থিটার সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে মোট কৃতকার্য ডব্লিউ, আর এটার টর্কের মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা হবে পিই সাইন থিটা আর ডি থিটা ইন্টিগ্রেশন করলে যেটা আসবে 0 টু থিটা। আমরা যদি একবারে লিমিট বসিয়ে দিই, তাহলে পিই 1 মাইনাস কস থিটা, এইটা আসবে। এইটি হচ্ছে ফর্মুলা, যে কৃতকার্য ডব্লিউ সমান পিই 1 মাইনাস কস থিটা। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে থিটা কোণে ছিল, সেখান থেকে আমি ডি থিটা পরিমাণ সরিয়েছি, তাহলে সেক্ষেত্রে একটা কৃতকার্য হবে। এবার যদি আমরা 0 টু থিটা সাপেক্ষে সরাই, তার মানে সেক্ষেত্রে হবে ডব্লিউ ইজিক্যাল টু পিই 1 মাইনাস কস থিটা। অর্থাৎ এখানে থিটার মান যদি বলে দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি কৃতকার্যের মান পেয়ে যাব। এবার যদি আমরা ধরে নেই যে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান কত হবে? 0। তাহলে সেক্ষেত্রে ডব্লিউ সমান কত হবে? না, ডব্লিউ সমান হবে পিই। সেক্ষেত্রে ডব্লিউ সমান কত হবে? না পিই হবে। আবার থিটার মান যদি আমরা 180 ডিগ্রি ধরি, থিটার মান যদি আমরা 180 ডিগ্রি ধরি, তাহলে সেক্ষেত্রে cos 180 মান কত? -1। তাহলে সেক্ষেত্রে থিটা ইজিক্যাল টু 180 হলে ডব্লিউ ইজিক্যাল টু 2পিই। ডব্লিউ ইজিক্যাল টু কত? না 2পিই। অর্থাৎ আমরা মনে রাখবো যে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তড়িৎ দ্বিমেরুকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তাহলে কৃতকার্যের মান হচ্ছে পিই। 180 ডিগ্রি করে ঘোরানো হলে 2পিই, এবং এই কৃতকার্যের মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হিসেবে জমা হয়। এখান থেকে মূলত যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান, যেটা আমরা আগে করেছিলাম পিই সাইন থিটা। এবং সেক্ষেত্রে এই তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা থিটা কোণে ঘোরাই, তাহলে সেক্ষেত্রে কৃতকার্যের মান কত হয়? না পিই 1 মাইনাস কস থিটা। অঙ্ক করার জন্য এটি মনে রাখে, এবং সেখান থেকে থিটা 90, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে কি হয়, থিটা ইকুয়াল 180 ডিগ্রি হলে কি হয়, এই দুটো ক্যালকুলেশন করতে হয়। তার সাথে সাথে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বল হচ্ছে 0, কিন্তু টর্ক 0 নয়। অবশ্যই সেটা সুষম তড়িৎ ক্ষেত্র হবে। যদি নন ইউনিফর্ম হয়, অসম তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে কিন্তু এই সূত্রটি তখন খাটবে না, তখন এটি অন্য সূত্র হবে। আচ্ছা, এই চ্যাপ্টারে আর দুটো জিনিস রয়েছে, আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। এটা আগে রয়েছিল, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি আর ব্যাসার্ধের একটি গোলক নিলাম, ও বিন্দু থেকে প্লাস কিউ আধান দিয়েছি, তার মানে এই আধানটা এর বাইরে চলে আসবে। এখন আমি যদি এই বহিস্থ বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই, এবং কোন বিন্দুতে? না পি বিন্দুতে। এবং পি বিন্দুটা হচ্ছে এই ব্যাসার্ধের খুব কাছাকাছি অবস্থিত একটি বিন্দু, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ধরতে পারি পি বিন্দুটা হচ্ছে আর এর খুব কাছাকাছি। অর্থাৎ আমরা কি করেছি? না এর কেন্দ্রে প্লাস কিউ আধান রেখেছি, তার জন্য আমরা এর সারফেসের কাছে থাকা একটা বিন্দু পিতে ইলেকট্রিক ফিল্ডের মান বের করবো। তাহলে ওখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? E is equal to 1/4πε0 into q/r²। এখন আমরা যদি সিগমা সমান, আমরা কি জানি, এর মোট আধান যদি প্লাস কিউ হয়, এটাকে যদি আমরা এখানে প্লাস কিউ আধান রেখেছি, তাহলে সিগমা সমান আমরা কি জানি? প্লাস এই মোট আধান কিউ বাই 4πr²। তাহলে এখান থেকে এই কিউর মান কত হবে? সিগমা ইন্টু 4πr²। তো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, E সমান 1/4πε0, এই কিউর জায়গায় আমরা লিখবো 4πr² ইন্টু সিগমা বাই r², যেমন যে থাকলো। তাহলে 4πr² কেটে গেল, সিগমা বাই ε0 থাকলো, সিগমা বাই ε0। এবার যদি এটাকে বলে যে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে রয়েছে, তখন এটা একটা কে থাকবে। যদি এখানে কে না বলে, বায়ু মাধ্যম বলে,
যদি এয়ার মিডিয়াম বলে তাহলে কে থাকবে না, আর যদি অন্য কোনো মাধ্যম বলে তাহলে এখানে কে থাকবে। তাহলে মূল বক্তব্য হচ্ছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হলো না সিগমা বাই কে এপসাইলন জিরো, যেখানে সিগমাকে আধানের তলমাত্রিক ঘনত্ব। তার মানে আমরা এটা বলতে পারি যে কোনো গোলাকার পরিবাহীর নিকটতম কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ওর আধানের তলমাত্রিক ঘনত্বের 1/k এপসাইলন জিরো গুণ বা 1/এপসাইলন জিরো গুণ বায়ু মাধ্যমের ক্ষেত্রে। তো এটাকেই আমরা বলি কুলম্বের উপপাদ্য। এই একটি প্রমাণ একটি থাকে, এটি আমাদের করতে হয়। আর লাস্ট এখানে আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে পরাবিদ্যুৎ, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডাইইলেকট্রিক। তো পরাবিদ্যুৎ হচ্ছে কি না, স্বাভাবিক অবস্থায় আমরা জানি যে যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না তাদেরকে আমরা পরাবিদ্যুৎ পদার্থ বলি, ডাইইলেকট্রিক বলি বা ইনসুলেটরও বলতে পারি। এবার এই পরাবিদ্যুৎ দু ধরনের হয়, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ, একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। তো মেরুবর্তী পদার্থ কি না, কোনো পদার্থের মধ্যে যদি প্লাস আর মাইনাস আধান একই বিন্দুতে অবস্থান না করে তখন তাদেরকে আমরা বলি মেরুবর্তী পদার্থ। আর অমেরুবর্তী পদার্থ হচ্ছে কোনো পদার্থের মধ্যে প্লাস আর মাইনাস আধান যদি একই সঙ্গে অবস্থান করে তখন তাদেরকে আমরা বলি কি অমেরুবর্তী পদার্থ। অর্থাৎ এদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য হয়, কিন্তু এদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক একেবারে শূন্য হয় না। এখন মূল যে আলোচনাটা আমরা করতে চাইছি যে এই অমেরুবর্তী পদার্থ বা মেরুবর্তী পদার্থ, অর্থাৎ পরাবিদ্যুৎ কোনো পদার্থকে যদি আমরা একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি তাহলে কি হবে। ধরা যাক এটি আমার একটি সুষম তড়িৎ ক্ষেত্র, তো সেক্ষেত্রে আমি একটি পরাবিদ্যুৎ পদার্থকে এখানে স্থাপন করলাম। তো স্থাপন করলে কি হবে না, এটা প্লাস আধান আছে আর এখানে মাইনাস আধান আছে, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের দিক বোঝাচ্ছে। তো যেই আমি একটি ডাইইলেকট্রিককে এটি স্থাপন করে দিলাম এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তখন এই ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে আর প্লাসগুলো সব একদিকে চলে যাবে। অর্থাৎ এর ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, যার অভিমুখটা বাইরের যে ইলেকট্রিক ফিল্ড ছিল, বাইরের ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা E0 বলি আর ভিতরের ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা EP বলি, কারণ ডিরেকশনটা উল্টো দিকে হবে, তখন এটাকে আমরা বলবো কি EP। এবার বক্তব্য হচ্ছে ইপিটা E0 এর সঙ্গে সমান এবং ইপিটা ছোট, তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, লব্ধি প্রাবল্য E ইকুয়াল টু হবে E0 মাইনাস EP। অবশ্যই E0টা দিকে এই ডিরেকশন হবে। তাহলে মূল কথা যেটা আমরা মনে রাখবো যে কোনো পরাবিদ্যুৎ পদার্থ, সেটা অমেরুবর্তী হতে পারে মেরুবর্তী হতে পারে, তাকে যখন আমি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি, বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি, তার ভেতরে একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি কি পোলারাইজেশন বলছি, তড়িৎ মেরুবর্তিতা বলছি, তড়িৎ মেরুবর্তিতা বা পোলারাইজেশন বলছি। তো সেটা কিন্তু E0 এর সঙ্গে সমান হচ্ছে না, অর্থাৎ একটা লব্ধি প্রাবল্য থাকবে, সেটা কত E0 মাইনাস EP। এখন এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে, এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এবং তার অভিমুখটা এই দিকে আছে। যদি আমরা একটা পরিবাহীকে স্থাপন করি তাহলে পরিবাহীর জন্য এখানে একটা ভিতরে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, কিন্তু সেই ভিতরে যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হয় সেই ভিতরের ইলেকট্রিক ফিল্ড এবং বাইরের ইলেকট্রিক ফিল্ড পরস্পর সমান হয়ে যায় এবং তার ফলে মোট যে ক্ষেত্র প্রাবল্য সেটা কত হয় না 0 হয়। অর্থাৎ আমরা মনে রাখবো যে কোনো পরিবাহীকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয় তাহলে তার মাঝখানে মানে তার ভেতরে ম্যাটেরিয়ালসের ভেতরে সবসময় ইলেকট্রিক ফিল্ডের মান কত হয় না 0 হয়। কেন 0 হয় না, সে এমনভাবে আধানগুলোকে বিন্যস্ত করে ভেতরের আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য বাইরের আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য পরস্পর সমান হয়ে যায়, পরে তারা পরস্পরকে কি করে ক্যান্সেল করে। এটাই আমাদের এখানে মনে রাখার বিষয় যে পরাবিদ্যুৎ পদার্থ যদি হয়, ডাইইলেকট্রিক যদি হয়, ইনসুলেটর পদার্থ যেটাকে আমরা বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান কম হলেও থাকে। আর পরিবাহী যদি হয় তাহলে পরিবাহীর ক্ষেত্রে কিন্তু কোনোরকম পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না, কোথায় থাকে পরিবাহীর বাইরে ইলেকট্রিক ফিল্ড থাকে। এখান থেকে প্রশ্ন হতে পারে মেরুবর্তী পদার্থ কাকে বলে, অমেরুবর্তী পদার্থ কাকে বলে। একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি পরিবাহী এবং একটি পরাবিদ্যুৎ কেমনভাবে আচরণ করে বা তড়িৎ মেরুবর্তিতা কাকে বলে, এইগুলো মূলত এখান থেকে প্রশ্ন হতে পারে এবং এই চ্যাপ্টারের মূলত এইগুলো আমাদের জানতে হয়।